পুলিশকে যুদ্ধাবস্থার মতো দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক। নির্বাচনের সময় নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ। আমরা যুদ্ধাবস্থার মধ্যে আছি, এই যুদ্ধ অবস্থার থেকে আমাকে জয়ী হয়ে ফিরে আসতে হবে, বেঁচে আসতে হবে। নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, আমাদের সেখানে শক্ত থাকতে হবে। ছাত্রদের দল হোক, সে পুরানা দল হোক, নতুন দল হোক, কিছু হয় না বলে আমরা আইনের ভেতরে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ১/১১ মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বিএনপিকে। অভিযোগ তারেক রহমানের সব ষড়যন্ত্র ব্যর্থ করে জয়ী হওয়ার প্রত্যয় মির্জা ফখরুলের। সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্নমত জানিয়ে ইসি চিঠি। প্রবাসীদের প্রক্সি ভোট গ্রহণে ওআইসি দেশগুলোর সহযোগিতা কামনা। কূটনীতিকদের সঙ্গে বৈঠক। শিশু ধর্ষণের বিচারে হবে আলাদা ট্রাইব্যুনাল। আইন সংশোধনের গ্যাজেট বৃহস্পতিবার, জানালেন উপদেষ্টা। থাকছে ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার বিধান। করোনাকালে ভ্যাকসিন কেনার নামে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। বেক্সিমকো ফার্মা সহ সাবেক মন্ত্রী উপদেষ্টাদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। No, I don't think I'm there yet. Saguntala Alexander's a mega star. He's done it at the world level for so many years now. So I don't think I'm anywhere. দেশের ফুটবলকে এশিয়ান পর্যায়ে নিয়ে যেতে চান হামজা চৌধুরী। স্বপ্ন দেখেন বিশ্বকাপ খেলার। সাকিবের সঙ্গে তুলনা নয়, বললেন তিনি দেশের ক্রিকেটের মেগাস্টার। দেশ এখন যুদ্ধাবস্থায় আছে উল্লেখ করে পুলিশকে যুদ্ধাবস্থার মতো দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ঘনিয়ে আসলে ষড়যন্ত্র বাড়ার শঙ্কা প্রকাশ করে পুলিশকে নিরপেক্ষ ও সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি। সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে পুলিশের 127 কর্মকর্তার সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পুলিশের সব ইউনিটের প্রধান, মেট্রোপলিটনের কমিশনার সহ 127 জন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সোমবার বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সচিব সহ অন্য উপদেষ্টারাও। অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হয়েছে। বৈঠকের শুরুতেই পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। পরে চট্টগ্রাম ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নারীদের অধিকার সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি নতুন দেশ গঠনে ভূমিকা রাখতে হবে পুলিশকে। নারীদের সুরক্ষা দেওয়া এটা একটা মস্ত বড় কাজ। এটা আমাদের অবহেলার কারণেই এটা ক্রমে সমাজের মধ্যে দ্রুত বিস্তার লাভ করেছে। আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে। তার রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে। কথা বলে আপনার মেয়ে রাস্তা দিয়ে যায়, সে ভয়ে বয়ে যায়। এটা কোন ধরনের কথা? পুলিশ হিসাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, আইনে তাকে সমস্ত অধিকার দিয়েছে। দেশ এখন যুদ্ধ অবস্থায় আছে মন্তব্য করে পুলিশকে যুদ্ধ অবস্থার মতো করে দায়িত্ব পালনের তাগিদ দেন ডক্টর ইউনূস। আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধ অবস্থার মধ্যে আছি। এটা যেন মনে থাকে যে আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি। এই যুদ্ধ অবস্থার থেকে আমাকে জয়ী হয়ে ফিরে আসতে হবে, বেঁচে আসতে হবে। নির্বাচন যতই ঘনিয়ে আসবে ষড়যন্ত্র ততই বাড়বে উল্লেখ করে পক্ষপাত না করে আইন অনুযায়ী পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ দেন সরকার প্রধান। নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, তবে ডেসপারেট হয়ে যাবে। আমার ক্যান্ডিডেটকে জেতাতে হবে, ওর ক্যান্ডিডেটকে জেতাতে হবে। তুমি এখন আইন মানতে চাইলে তোমার উপরে খেপাখেপি করবে যে না কিছু তো আইন বেরোচ্ছে, তুমি আমার আইন দেখাও। এসব আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে। যেই হোক সে ছাত্রদের দল হোক, সে পুরানা দল হোক, নতুন দল হোক, কিছু হয় না বলে আমরা আইনের ভেতরে আছি। বৈঠকে মাঠ পর্যায়ে পুলিশের সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। আসছে একদিন সময় হয়ে গেছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
অপপ্রচার চালিয়ে ১/১১ মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশের অস্তিত্ব ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই আন্দোলনে বিজয়ী হলেও যুদ্ধ এখনো শেষ হয়নি। অনিয়ম, বিশৃঙ্খলা, দল থেকে বহিষ্কার, এসব নিয়ে বেজায় নাখোশ বিএনপির হাইকমান্ড। আর এই সুযোগে প্রতিদিনই বিএনপিকে নিয়ে সমালোচনায় মুখর বিরোধী শক্তিগুলো। দলটির শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিযোগ, অপপ্রচার চালিয়ে ১/১১ মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে বিএনপিকে। তাই সবাইকে সতর্ক থেকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন তিনি। সোমবার রাজধানীর বনানীর লেকশোর হোটেলে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার মাহফিলে এসব কথা বলেন তারেক রহমান। বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আগামীতে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের অধিকাংশ মানুষের, অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 1/11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট বিদায় হলেও যুদ্ধ এখনো শেষ হয়নি। সব ষড়যন্ত্র ব্যর্থ করে নতুন যুদ্ধে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের যুদ্ধ শেষ হয়নি। 5ই আগস্টে আমরা একটা বিজয় অর্জন করেছি, যে এখন নতুন করে আবার আমাদের যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্বের, এই যুদ্ধ হচ্ছে আমাদের রাজনীতির, এই যুদ্ধ হচ্ছে আমাদের জনগণকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আমাদের যোদ্ধারা তারা পারবেন এই যুদ্ধে জয়ী হতে, এই বিশ্বাস আমার আছে। এদিন জাতীয় সংসদের এলডি হলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। একটা অর্জন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। এই ব্যাপারে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে রাজধানীর পল্লবীর কালশী এলাকায় রাষ্ট্র মেরামতের 31 দফার কর্মশালার শেষ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দাবি করেন, এখনও রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা। সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। মজলুম যে কোনো দল বা ধর্মের হোক, তার পাশে থাকবে জামায়াত। বরগুনার টাউন হল মাঠে পথসভায় কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে শহরের কালীবাড়ি এলাকায় মেয়েকে ধর্ষণ ও বাবাকে খুনের ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামের আমির। নিহত মন্টু চন্দ্র দাসের পরিবারের শিশু সন্তানদের লেখাপড়া ও চিকিৎসা খরচসহ সব ব্যয়ভার বহনের ঘোষণা দেন তিনি। ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোয় বিএনপিকেও ধন্যবাদ জানান জামায়াত আমির। সম্প্রতি আন্দোলন, যার কারণে আজকের এই মুক্ত পরিবেশ, আমরা তাদের কাছে ঋণী। আমরা প্রত্যেকটা শহীদ পরিবারে গিয়ে উপস্থিত হয়ে সালাম দিয়েছি। আমরা দেখিনি যিনি শহীদ হয়েছেন তিনি কোন দলের, কোন ধর্মের। আমরা দেখেছি তিনি একজন প্রতিবাদী যোদ্ধা ছিলেন। এই পরিবারের ন্যূনতম ব্যয় নির্বাহের পূর্ণ দায়িত্ব মহান আল্লাহর পর ভরসা করে জামাত ইসলামে কবুল করলো। আমরা অভিনন্দন জানাই। একটি বন্ধু সংগঠন ইতিমধ্যেই কিছু দায়িত্ব তারা পালন করেছেন এবং আমরা বলি এই মামলা পরিচালনায় আমরাও আপনাদের পাশে থেকে লড়াই করব। সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্নমত জানিয়ে চিঠি দিয়েছে ইসি। কমিশনের দায়বদ্ধতা ও কমিশনারদের শাস্তির বিধান ও সীমানা নির্ধারণে স্বতন্ত্র কমিশন গঠন সহ অন্তত 10টি বিষয়ে ভিন্নমত জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এদিকে প্রবাসীদের প্রক্সি ভোট গ্রহণে ওআইসি-ভুক্ত দেশগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের সহযোগিতা নিতে চলতি মাসের প্রথম সপ্তাহে ওআইসিভুক্ত 19টি দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। এর মধ্যে সোমবার ইসিতে আসেন 10টি দেশের প্রতিনিধিরা।
বেলা 11টায় নির্বাচন ভবনে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার, 3 কমিশনার ও ইসি সচিব। 1 ঘণ্টার বৈঠক শেষে মালয়েশিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ সব সংস্কারকে সমর্থন করে তার দেশ। বাংলাদেশের নির্বাচনী সংস্কার সহ সকল সংস্কারে আমরা সমর্থন করি। আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করেছি। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে প্রত্যাশা করি। প্রবাসীদের প্রক্সি ভোট গ্রহণে ওআইসিভুক্ত দেশগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি। আমরা যে পদ্ধতিতেই ভবিষ্যতে নির্ধারণ করি না কেন। এদিন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্তত 10টি বিষয়ে ভিন্নমত জানিয়ে চিঠি দিয়েছে কমিশন। ভিন্নমত জানানো সুপারিশগুলোর মধ্যে রয়েছে ইসির দায়বদ্ধতা ও কমিশনারদের শাস্তির বিধান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে স্বতন্ত্র কমিশন গঠন, নির্বাচনের পর 48 ঘণ্টার মধ্যে ফলাফল গেজেটের সার্টিফাই করার বিষয়। ইসির দায়বদ্ধতা এবং কমিশনারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এটা ইসির দায়বদ্ধতা তো আছেই। শর্তভঙ্গ করলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বা অন্যান্য ব্যবস্থায় রিটার্নিং অফিসার সন্তুষ্ট না হয়ে তো ফলাফল দিচ্ছেন না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে এটা গেজেট হচ্ছে, দ্যাট ইজ দ্য সার্টিফিকেশন। ইসির চিঠি পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তীতে মতামত জানানোর কথা জানিয়েছে সংস্কার কমিশন। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গেজেট প্রকাশ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, শিশু ধর্ষণ মামলা গুরুত্বের সঙ্গে বিচারে গঠন করা হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল। সংশোধিত আইনে ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হয়েছে। আর পরিবেশ উপদেষ্টা জানান, আলামত পরীক্ষার জন্য আরও 2টি ডিএনএ ল্যাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009 সংশোধনের খসড়া অনুমোদনে সোমবার বিশেষ সভায় বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। ধর্ষণ মামলার বিচারের দীর্ঘসূত্রতা কমানো সহ নেওয়া হয় একগুচ্ছ নীতিগত সিদ্ধান্ত। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করেন 2 উপদেষ্টা। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ধর্ষণের আলামত পরীক্ষা করতে বর্তমানে দীর্ঘ সময় লাগছে, তাই ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম ও রাজশাহীতে 2টি বিশেষ ল্যাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে। ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরো 2টা ডিএনএ ল্যাব স্থাপন করব। শিশু ধর্ষণের মামলা বিশেষ গুরুত্বের সঙ্গে বিচার করা হবে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শিশু ধর্ষণ মামলা গুরুত্বের সঙ্গে বিচারে গঠন করা হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল। সংশোধিত আইনে ভিকটিম ও তার পরিবারের সুরক্ষা এবং ক্ষতিপূরণের বিষয় রাখা হয়েছে। শিশু ধর্ষণের মামলা বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। আদালত যদি মনে করে ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এছাড়া আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি, ওনাদেরকে ক্ষতিপূরণ দান করার ব্যবস্থা করেছি। আইন উপদেষ্টা আরও জানান, ধর্ষণ ইস্যুতে মিথ্যা মামলা করলে বাদীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বিচার সম্পন্ন হওয়ার পর কোনো বিচারকের যদি মনে হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাহলে উনি স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সংশোধিত আইনের গেজেট প্রকাশ হবে বৃহস্পতিবার। এটা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। করোনা ভ্যাকসিন আমদানির নামে অন্তত 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ভ্যাকসিনসকো ফার্মা সহ সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ শক্তিশালী চক্রের বিরুদ্ধে। দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেককে বঙ্গভ্যাক্স টিকা উৎপাদনের সুযোগ না দিয়ে আমদানির নামে লুটপাটের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। করোনার ভয়াল থাবায় মানুষ যখন দিশেহারা, তখন বঙ্গভ্যাক্স নামে ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয় দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। তবে আলোর মুখ দেখেনি ভ্যাকসিনটি। দুদকে আসা অভিযোগে বলা হচ্ছে, বঙ্গভ্যাক্স উৎপাদনে অনুমোদনের উদ্যোগ নিলে গ্লোব বায়োটেকের কাছে যৌথ শেয়ার দাবি করেন ভ্যাকসিনকো ফার্মার ভাইস চেয়ারম্যান ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। প্রতিষ্ঠানটি তাতে সায় না দেওয়ায় আমদানির পথ বেছে নেয় সালমান এফ রহমান, জাহিদ মালিক সহ বিগত সরকারের শক্তিশালী সিন্ডিকেট।
এই অসাধু সিন্ডিকেটের শক্তির বলয়েই প্রায় 400 কোটি টাকা খরচ করেও আটকে যায় বঙ্গভ্যাক্স। অন্যদিকে ভ্যাকসিন আমদানির মাধ্যমে চক্রটি অন্তত 22,000 কোটি টাকা পকেটে ভরে। এমন অভিযোগের অনুসন্ধানে এবার মাঠে নেমেছে দুদক। সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন যশোর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক এমপি শাহিন চাকলাদার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মামলায় চাকলাদার দম্পতির বিরুদ্ধে প্রায় 54 কোটি টাকার অবৈধ সম্পদ ও 341 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পিলখানার বিস্ফোরক আইনের মামলায় 239 আসামির জামিন আবেদনের আদেশ হবে 10 এপ্রিল। নতুন তারিখ দিয়েছেন আদালত। এর আগে বৃহস্পতিবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ আদালতে জামিন আবেদন দাখিল করা হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন মামলার 287 নম্বর সাক্ষী। পরে 2 দফা পিছিয়ে সোমবার আদেশের তারিখ ধার্য করা হয়েছিল। এই মামলায় 834 আসামির মধ্যে জামিনে মুক্তি পেয়েছেন 178 জন। নথি দাখিলে সতর্কতার কারণে জামিন বিলম্বিত হয়েছে বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা। চলমান বৈষম্য দূর না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারও দিয়েছে তারা। পরে আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন বেবিচক চেয়ারম্যান। দাবি করেন একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। সোমবার সকালে বেবিচক সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। এক পর্যায়ে সড়কও অবরোধ করেন তারা। এই কর্মসূচি থেকে তুলে ধরেন 6 দফা দাবি। চলমান বৈষম্য দূর না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। বেবিচক পর্ষদে বিদ্যমান বৈষম্য দূর করতে হবে এবং বেবিচকের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ স্বনির্ভরিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনি সিভিলিয়ান দেন, আমরা আপনাদের সাথে সংঘর্ষ চাচ্ছি না। পরে সিভিল এভিয়েশন চেয়ারম্যানের অনুরোধে সড়ক ছেড়ে দেন বেবিচক কর্মকর্তা কর্মচারীরা। কিছু স্বার্থান্বেষী মানুষ গুজব ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করছে দাবি করে চেয়ারম্যান জানান, কারোর সঙ্গে কোনো বৈষম্য করা হবে না। বিশেষভাবে কোনো ব্যক্তিবর্গ বা কারোর উদ্দেশ্য স্বার্থ সিদ্ধি করার জন্য করা হয়েছে। এখানে আরো অনেক এলিমেন্ট থাকতে পারে, অন্য এলিমেন্টও থাকতে পারে। এদিকে 6 দফা দাবি আদায়ে যশোর ও নীলফামারীতেও মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বেবিচকের কর্মকর্তা কর্মচারীরা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিন ফোনালাপ কাল। আসতে পারে ইতিবাচক সিদ্ধান্ত। রাশিয়া শান্তি চায় না, দাবি ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের। জুলাই আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, জুলাই আগস্টে সংঘটিত সহিংসতার তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের বিষয়ে অধিকতর তদন্তের জন্য গঠন করা হয়েছে একটি কমিটি। এদিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের 19 নেতাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনে জনস্বার্থ বিরোধী অবস্থান এবং ক্যাম্পাসে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে চুয়েট কর্তৃপক্ষ। ক্ষুদ্র উদ্যোক্তাদের 5 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা এবং নারী উদ্যোক্তাদের প্রাধান্য দিয়ে এসএমই খাতের জন্য নতুন ঋণ নীতিমালা করেছে বাংলাদেশ ব্যাংক। সম্পর্কের ভিত্তিতে নারী উদ্যোক্তাদের জামানত ছাড়া 25 লাখ টাকার বেশিও ঋণ দিতে পারবে ব্যাংক। সোমবার মতিঝিলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে নীতিমালার বিস্তারিত তুলে ধরেন কর্মকর্তারা। জানান, 10 লাখ টাকা পর্যন্ত সিআইবি চার্জ মওকুফ ও ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের পুনর্অর্থায়নের পরিমাণ 25
25 লাখ টাকা থেকে বাড়িয়ে 50 লাখ টাকায় উন্নীত করা হয়েছে। ঋণ প্রাপ্তি সহজ করতে প্রতিটি ব্যাংকে আলাদা শাখা খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এসএমই খাতের ঋণের পরিমাণ ও কিস্তি পরিশোধের সময়সীমাও বাড়ানো হয়েছে নতুন নীতিমালায়। দেশের ব্যাংকিং খাতের মোটমাট 20% লোন অফ টপিক, এটার সাথে রিলেভেন্ট না। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আপনার নতুন উদ্যোক্তাদের কাছে যখন ব্যাংক যান তখন প্রথমবার লোন দেন ওইটাই নতুন উদ্যোক্তা, তাকে 2 লাখ টাকা দিতে লাগে। পরের বার যখন তাকে দিতে যান তখন তিনি আর নতুন উদ্যোক্তা থাকছেন না, কারণ উনি একবার লোন নিয়ে নিছেন। তখন তাকে ব্যাংক তার নিজের টাকায় বেশি ইন্টারেস্ট রেটে দেয়, তখন ওই উদ্যোক্তার জন্য এটা কঠিন হয়ে যায়। এই জন্য আমরা নতুন উদ্যোক্তার সংখ্যাকেও এবার বলেছি প্রথমবার ব্যাংক লোন নেওয়ার পর থেকে 4 বছর পর্যন্ত উনি নতুন উদ্যোক্তা হিসেবে ট্রিটেড হবে। পুঁজি বাজারে বিনিয়োগকারীদের 50 লাখ টাকা পর্যন্ত মূলধনী কর বা গেইন ট্যাক্স মওকুফ চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। তাতে সায় না দিয়ে বরং ডিএসসির প্রস্তাবে ক্ষুব্ধ এনবিআর চেয়ারম্যান বলেন, কর সুবিধা দিয়ে পুঁজিবাজারে কোনো উন্নতি হয়নি, তাগিদ দেন পুঁজিবাজারে সুশাসনের অভাব দূর করার। এনবিআর চেয়ারম্যান আরও জানান, আসছে বাজেটে কমবে আবগারি শুল্ক। শেয়ার বিক্রি করে বছরে 50 লাখ টাকার বেশি মুনাফা হলে তার উপর 15% হারে কর দিতে হয়, যা গেইন ট্যাক্স নামে পরিচিত। মন্দাবাজারকে টেনে তুলতে এবার এই কর মওকুফ চাইলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান। আনলিস্টেড গুলোর জন্য বা হচ্ছে অন্য ক্যাপিটাল গেইনের জন্য 15% আছে, একটু যদি ডিফারেন্স রাখা যায় 1 বছর বা 2 বছরের জন্য। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় ডিএসসির এমন প্রস্তাবে বিরূপ প্রতিক্রিয়া দেখান এনবিআর চেয়ারম্যান। বলেন, কর সুবিধা দিলেও অর্থনীতিতে তেমন ভূমিকা রাখেনি পুঁজিবাজার। 100 টাকা লাভ করে 85 টাকা আপনার 15 টাকা সরকারকে দিবেন না, তো দেশ চলবে কি করে? এই রোগ থেকে আমাদেরকে সরতে হবে। এটাও কিন্তু গভর্নেন্সের সমস্যা, কিন্তু এটা আরেক রকমের গভর্নেন্স, মানে আপনারা রাষ্ট্রের প্রয়োজনটাও বুঝতেছেন। এ সময় পুঁজিবাজারের দুর্বলতা দূর করতে সুশাসনের ঘাটতি পূরণের পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান। অর্থনীতির অন্যতম এই ভিত ধ্বংসের জন্য ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবিকেও দায়ী করেন তিনি। 10% আর 15% ট্যাক্স রেট যেটা আছে এখন, এইটাকে বরং বাড়িয়ে দিলে রিটার্ন দেওয়ার সময় ট্যাক্স পেয়ারের ঝামেলাটা একটু কমে, তার পকেটে হাত দিতে হয় না, সেটা বরং আপনাদের প্রপোজ করা উচিত ছিল। রাজস্ব আদায় বাড়াতে আলোচনা জুড়ে কর ছাড় না দিতে অনড় থাকলেও আগামী অর্থ বছর থেকে এলসি বা ঋণপত্র খোলার উপর আবগারি শুল্ক কমানোর আশ্বাস দেন তিনি। আবগারি শুল্কের পরিমাণ এবার কমাই দেবো। এটা যে একটা ভালো কাজ আমরা করি না, এটা একটা সিগন্যাল। একটুখানি কমাবো, অল্প হলেও কমাবো। ড্রাফট যখন আমরা ফাইনাল করবো, যদি দেখেন এগুলো নাই, সাথে সাথে আমাদেরকে অ্যালার্ম দিয়ে রাখে, আমরা এটা করবো ইনশাআল্লাহ। আলোচনায় বীমা খাতকে শক্তিশালী করতে নীতি সহায়তা চেয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন। সোজা কথা, এটা দিয়ে আমাদের তেমন কোনো। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদুল ফিতরে বেশি ছুটি থাকায় ঢাকা থেকে প্রায় 1.5 কোটি মানুষ ঈদ উদযাপন করতে বাড়ির পানে ছুটবেন। 75% সড়ক পথে যাতায়াত করায় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ, ব্যাটারি চালিত অটোরিকশা নসিমন করিমন বন্ধ ও অতিরিক্ত ভাড়া আদায়ে পদক্ষেপ নেওয়া সহ 7টি সুপারিশ করেছে সংগঠনটি। প্রতিবছর লাখ লাখ মানুষ নারীর টানে বাড়ির পানে ছোটেন প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে। ফিটনেসবিহীন গাড়ি, যত্রতত্র যাত্রী ওঠানামা, অতিরিক্ত গতিসহ নানা কারণে শুধু ঈদ যাত্রাতেই সড়কে ঝরে শত শত মানুষের প্রাণ। সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সড়কে নিরাপত্তা ফেরাতে ফিটনেসবিহীন যান চলাচল ও ব্যাটারি চালিত অটোরিকশা নসিমন করিমন বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায়ে পদক্ষেপ নেওয়া সহ 7টি সুপারিশ করা হয় যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে। মোটরসাইকেলের যাত্রী আরোহী মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য কঠোরভাবে বন্ধে পদক্ষেপ নিতে হবে, ব্যাটারি চালিত ইজি বাইক, নসিমন করিমন, সিএনজি চালিত অটোরিকশা ঈদের 10 দিন আগে থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করতে হবে। মহাসড়কের টোল প্লাজায় অতিরিক্ত জনবল নিয়োগ, অতিরিক্ত টোল পয়েন্ট তৈরি করে যানজট নিরসনের উদ্যোগ নিতে হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অভিযান পরিচালনার কথা জানান বিআরটি এর পরিচালক। এছাড়াও সহযোগিতার আশ্বাস দেওয়া হয় সড়ক পরিবহন মালিক সমিতি ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে। প্রতিটা টার্মিনালে, প্রতিটা কাউন্টারে আমরা নির্দেশনা দিয়েছি যে সরকার নির্ধারিত ভাড়ার চার্জ থাকবে। চার্জের অতিরিক্ত যদি কেউ নেয়, সেটা ভাববেন যে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। সকল টার্মিনালে ঈদযাত্রার শেষ দিন পর্যন্ত আমাদের লোকজন নিয়োজিত থাকবে। অবৈধ এবং ফিটনেসবিহীন গাড়ি যাতে সড়কে চলাচল করতে না পারে
সেক্ষেত্রে আমরা 64 ডিস্ট্রিক্টে আমরা কিন্তু টিম করেছি। আমরা প্রায় 1443 জন ডাকাতের তালিকা করেছি, করে এটা আমরা জেলা পর্যায়ে দিয়েছি। আমরা এবং জেলা পুলিশ সবাই মিলে খোঁজ নিচ্ছি। 3900 কিলোমিটার মহাসড়কে প্রায় 350 উপরে আমরা টহল পার্টি রাখি সারাদিনে। এতে আগামী দিনে আমরা আরও বাড়াবো। এবারের ঈদে লম্বা ছুটি এবং অগ্রিম টিকিট অনলাইনমুখী হওয়ায় ভিড় নেই বাস কাউন্টারগুলোতে। শুরুর দিকে অধিকাংশই বিক্রি হওয়ায় কাঙ্ক্ষিত দিনের টিকিট না পেয়ে ফিরে যান অনেকে, তবুও ভোগান্তিহীন টিকিট কাটতে পেরে সন্তুষ্ট তারা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে টানা চতুর্থ দিনের মতো চলছে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। পরিবারের সঙ্গে ঈদ কাটাতে আগেভাগেই টিকিট কাটছেন যাত্রীরাও। সোমবার মহাখালী বাস টার্মিনালে দেখা যায় যে কয়টি পরিবহন অগ্রিম টিকিট বিক্রি করছে, খুব বেশি চাপ না থাকলেও বিক্রি হচ্ছে সবকটি। শুরুর দিকে অধিকাংশ টিকিট বিক্রি হওয়ায় কাঙ্ক্ষিত দিন এবং সিট না পেলেও ভোগান্তি ছাড়া টিকিট কাটতে পেরেই সন্তুষ্ট যাত্রীরা। আমি যে তারিখে টিকিট চাচ্ছিলাম সেই তারিখে পাই নাই, আগে পরে করতে হলো। এছাড়া আর কি, এছাড়া মানে টিকিটের ভাড়া বেশি কম এটা নিয়ে কোনো ভোগান্তি নাই। দীর্ঘ লাইন বা ভোগান্তি এরকম কোনো কিছু নাই, আমরা সহজভাবেই সব কিছু ক্লিয়ার করতে পারতেছি। টিকিট পেয়েছি, কিন্তু টিকিট মনে হয় আরও আগে ছাড়া হয়েছিল, যার ফলে এখন হয়তো প্রায় শেষের দিকে সব কিছু সামনের দিকে পাওয়া যাচ্ছে না। একদম দেখা যাচ্ছে J3 J4 এই সামনের দিকে কোনো সিট নেই। কোনো ভোগান্তি হয় না, এখনো প্রাইস যা আছে সেটাই আছে, কোনো হেজেল হয় নাই। বাস কর্তৃপক্ষ বলছে অনলাইনের কারণে কাউন্টারে এবার যাত্রীদের ভিড় কম। সব যাত্রীকে বলা ছিল, সবাই জানতো যে 16 তারিখে আমরা টিকিট দেবো, সবাই আসছে। এখানে লম্বা সিরিয়াল ধরছে, সবাই টিকিট পেয়েছে, সবাই টিকিট নিয়ে চলে গেছে। লং ডিস্টেন্স ছুটির কারণে যাত্রীরা সিদ্ধান্ত নিতে পারছে না আমি কয় তারিখে নেব, কয় তারিখে যাব। এই সিদ্ধান্তহীনতা ভোগার কারণে আমরা বিপদে পড়ে যাই। এর আগে 14 মার্চ শুরু হয় অগ্রিম টিকিট বিক্রি। 24 মার্চ থেকে 30 মার্চের বাসের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনের পাশাপাশি কাউন্টারেও। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেনাকাটার খবর। বাঙালির যে কোনো উৎসবে শাড়ি পাঞ্জাবির আবেদন চিরন্তন। ঈদকে ঘিরে ফ্যাশন হাউসগুলো বিভিন্ন রং, কাপড় ও ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন। বিক্রেতারা বলছেন পাঞ্জাবির বাজার রমরমা হলেও এবছর ক্রেতা সমাগম কম শাড়িতে। বিস্তারিত জানাচ্ছেন জিনা তারা যশোয়া। বাঙালি উৎসব আর শাড়ি পাঞ্জাবি, 12 মাসে 13 পার্বণ, নানান উৎসবের নানান রং, তবে শাড়ি পাঞ্জাবির আবেদন চিরন্তন। শাড়ি একটা ঐতিহ্য, আর ঐতিহ্যকে ধারণ করাই তো বাঙালির আসলে একটা চরিত্রের বৈশিষ্ট্য। তো আসলে শাড়ি ছাড়া ঈদ হয় না। তাতে শাড়ি হাতে নিব, একটা জামদানি নিব। ঢাকায় মসলিন, জামদানি, টাঙ্গাইলের সুতি শাড়ির পাশাপাশি জর্জেট, কাঞ্জিভারম, কাতান। আবহাওয়াকে প্রাধান্য দিয়ে রঙে ও ডিজাইনে এসেছে নতুনত্ব। তবে বিক্রেতারা জানালেন শাড়ির বাজারে ক্রেতা খরার কথা। শাড়ির ব্যবসা খারাপ যাইতেছে, কাস্টমার নাই, মার্কেটে একদম ফাঁকা। গত বছর 3 ভাগের 1 ভাগ। আমরা যে আশা করে ঈদের দিন বা রমজানে বসছি, এই তুলনায় কোনো কাস্টমারই হচ্ছে। অন্যদিকে প্রতি বছরের মতো এবারও রমরমা পাঞ্জাবির বাজার। হাফ সিল্ক, কটন, সুতি ফেব্রিক্সে এক রঙের হালকা কাজের পাঞ্জাবিতে বেশি ঝুঁকছেন ক্রেতা। খুশি বিক্রেতাও। স্পেশালি ঈদটাকে উপলক্ষ রেখে পাঞ্জাবিটা পরতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। পাঞ্জাবিটা দেখা গেছে যে 4 রাত পর্যন্তই মানুষ কেনে আর কি। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রেতার সমাগম আরও বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। জিনা তারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার এই ফোনালাপ হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, আলাপের মূলে থাকবে ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পথ বের করা। আলোচনা সফল হতে পারে, আবার ব্যর্থ হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের সঙ্গে যখন পুতিনের ফোনালাপ হতে যাচ্ছে, ঠিক তার আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান দাবি করেছেন রাশিয়া শান্তি চায় না। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে কোনো চাপ নেই, লক্ষ্য একটাই, জয় তুলে নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে শুভ সূচনা করার। বাংলাদেশ দল নিয়ে এমনই সোজা সাপটা জবাব হামজা চৌধুরীর।
বছর শেষে লাল সবুজদের দেখতে চান এশিয়ান কাপের মঞ্চে, ধারাবাহিকভাবে একদিন বিশ্বকাপে। ডিফেন্স নয়, 8 নম্বর জার্সি গায়ে খেলতে চান মিডফিল্ডে। একই সঙ্গে সাকিব আল হাসানের সঙ্গে তুলনায় স্পষ্ট করেছেন নিজের অবস্থান। হবিগঞ্জের বাহুবল থেকে SM ইকবালের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আদিত্য ধর। ম্যানচেস্টার থেকে সিলেট লম্বা পথ, 18 কোটি মানুষের জন্য স্বপ্ন নিয়ে ফিরছেন হামজা চৌধুরী, কিন্তু বিমানবন্দরে নেমে কথা বলা হলো কই। এবার মাটির ঘ্রাণ সঙ্গী করে হামজার ছুটে চলা 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পিতৃভূমিতে বেঙ্গলস ব্লেড। শৈশবের স্মৃতি বিজড়িত উঠোনে বসেই শোনালেন লাল সবুজ ফুটবল নিয়ে নিজের স্বপ্নের কথা। I think one step at a time, but inshallah for the Asian Games this in 2025 is our biggest goal. So from there we can see where we can go. 25 মার্চ ভারতের বিপক্ষে বহু প্রত্যাশার ম্যাচ। হামজাকে নিয়ে ব্যাপক স্টাডি করেছে টিম ইন্ডিয়া। তাতে থোড়াই কেয়ার শেফিল্ড তারকার। সব জবাব দিতে চান মাঠে, লক্ষ্য একটাই, লাল সবুজের জয়। আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। দেখা হইবে না খেতে হয় মাসে। Inshallah, Palaibo. I'm sure that the quality is very high. Like I said, the coach has showed me lots of clips from training and previous matches, so I've been very impressed. So I'm looking forward to hopefully meeting their standards as well. ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা খেলতে পারেন রাইট ব্যাক পজিশনেও, তবে বাংলাদেশের হয়ে তার পছন্দ মধ্যমাঠ। গায়ে জড়াতে চান জার্সি নম্বর 8। Number 8. I think in midfield, inshallah. কদিন ধরেই সামাজিক মাধ্যমে আলোচনা বাংলাদেশের বড় তারকাকে, সাকিব নাকি হামজা। এই বিতর্কের ইতি টানলেন বিশ্বসেরা অলরাউন্ডারের প্রতি অসাধারণ সম্মান প্রদর্শন করে। No, I don't think I'm there yet. Sakib Al Hassan's a mega star. He's done it at the world level for so many years now. So I don't think I'm. দেশে এসে সবার ভালোবাসায় শিখত হামজা, দুকলি গেয়ে শুনিয়েছেন লাল সবুজের জাতীয় সঙ্গীত। বাংলা গান শুনছি না, আমার শোনার বাংলা আমি। সবার ভাবনায় যখন 25শে মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ, তখন হামজার পরিকল্পনা আরো বড় কিছু। যখন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ এলো, সেই সিদ্ধান্ত নিতে তিনি এক মুহূর্তের জন্য ভাবেননি। ঠিক এই জায়গাটাতে বসে লাল সবুজ ফুটবলকে নিয়ে শুনিয়েছেন আশার বাণী, যেখানে তার ভাবনা, চিন্তা বা পরিকল্পনা যেটাই বলি না কেন, তিনি দেখতে চান বাংলাদেশ একদিন খেলবে এশিয়ান কাপের মঞ্চে। স্নানঘাট থেকে SM ইকবাল, সময় সংবাদ, হবিগঞ্জ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পুলিশকে যুদ্ধাবস্থার মতো দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক, নির্বাচনের সময় নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ। 1-11-র মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বিএনপিকে। অভিযোগ, তারেক রহমানের সব ষড়যন্ত্র ব্যর্থ করে জয়ী হওয়ার প্রত্যয় মির্জা ফখরুলের। এবং সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্নমত জানিয়ে ইসির চিঠি। প্রবাসীদের প্রক্সি ভোট গ্রহণে ওআইসি দেশগুলোর সহযোগিতা কামনা। কূটনীতিকদের সঙ্গে বৈঠক। এ ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।